আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরইউ প্লাস জিএসটি ফাইনাল 5 ব্যাচের আইসিটি ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মেহরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আর হচ্ছে আমার বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি, সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি, এটা সবাই ফার্স্টে একটু কমেন্টে জানাও। আচ্ছা, সবাই হচ্ছে আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আমরা 1 মিনিট অপেক্ষা করব, তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করব। তো তার মাঝখানে তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করো। আর আরইউর আইসিটি কোশ্চেনের ব্যাপারে যদি বলি, আরইউর আইসিটি কোশ্চেন আসলে খুব বেশি টাফ হয় না, তোমার খুব বেসিক থেকে কোশ্চেন গুলো আসে। তোমার যদি হচ্ছে মোটামুটি বেসিকটা ক্লিয়ার থাকে, মানে হচ্ছে কয়েকটা চ্যাপ্টার থেকে, ধরো হচ্ছে ডাটাবেস থেকে কোশ্চেন আসে, তারপরে হচ্ছে সি প্রোগ্রামিং থেকে কোন কোন লাইব্রেরি লাগে, স্ক্যানএফ এর জন্য কোন লাইব্রেরি লাগে, প্রিন্টএফ এর জন্য কোন লাইব্রেরি লাগে, এই মানে একদম বেসিক যে কোশ্চেন গুলো ওগুলা থেকে কোশ্চেন হয়। সো বেসিকটা যদি মোটামুটি তোমার জানা থাকে, তুমি হচ্ছে ইনশাল্লাহ সবগুলো কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবা আর কি। আচ্ছা, তো আজকে ক্লাসটা আমরা শুরু করছি। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট কোন বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য। সো সবাই হচ্ছে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, সানজিদ আফরিন লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও, দেখি তোমাদের আইসিটি প্রিপারেশন কার কেমন। সঞ্জনা লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই, আর হচ্ছে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর ক্লাসটা যদি শেয়ার করে দাও তাহলে হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যদি শেয়ার করে তার স্ক্রিনশট আমাদের পেজে দাও, তাহলে হচ্ছে তোমাকে আজকের ক্লাসের স্লাইডটা দেওয়া হবে। আচ্ছা, শাহরিয়ার হোসেন রিফাত লিখেছে আসসালামু আলাইকুম আপু। তো 2 টু দি পাওয়ার n ইনপুটটা যদি আমার ইনপুট যদি থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মধ্যে থেকে আমরা আউটপুট যদি পাই n সংখ্যক, মানে হচ্ছে কি, ধরো 2 টু দি পাওয়ার n 2 কিউব মানে হচ্ছে 8টা যদি থাকে তোমার ইনপুট, সেক্ষেত্রে আউটপুট পাবো হচ্ছে 3টা। ইনপুট যদি থাকে 8টা, আউটপুট পাবো 3টা, বা ইনপুট যদি 2 টু দি পাওয়ার n থাকে, আউটপুট পাবো n। এটা কোন বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে আমার এনকোডারের ক্ষেত্রে। এটা কোন বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য বলো, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, অলরেডি অনেকে অ্যান্সার দিয়েছে। মেহেদি হাসান নয়ন দিয়েছে সি সি। জান্নাত জেমিন দিয়েছে সি। আচ্ছা, সো এখন আসি হচ্ছে এই কোশ্চেনটা এভাবে না এসে তোমার একটু অন্যভাবেও আসতে পারে। লাইক তোমার ইনপুটটা যদি হয় 32, সেক্ষেত্রে আউটপুট পাবো আমি কত? কি বললাম, এনকোডারের ক্ষেত্রে ইনপুট যদি থাকে 32, আউটপুট পাবো কত? এটা সবাই একটু কমেন্টে জানাও। ইনপুট যদি দেয়া থাকে 32, সেক্ষেত্রে আমি আউটপুট কত পাবো? আচ্ছা,
হুম, আচ্ছা হ্যাঁ, এটারও অ্যান্সার অনেকে কারেক্ট দিয়েছে, যেমন জেমিন দিয়েছে 5, নয়ন দিয়েছে 5, কামাল মাহমুদ দিয়েছে 5। হ্যাঁ, ইনপুট যখন আমার 32 থাকবে, 32 মানে কি বলো, 2 টু দি পাওয়ার 5, তাহলে 5 হবে কি আমার আউটপুট। আচ্ছা, এখন আসি, এটা তো গেল এনকোডারের ক্ষেত্রে, এটা ঠিক উল্টা কাজটা হয় ডিকোডারের ক্ষেত্রে। ডিকোডারের ক্ষেত্রে কি হয় দেখো, ডিকোডারের ক্ষেত্রে আমার ইনপুটটা থাকে হচ্ছে n সংখ্যক, এখানে আমি আউটপুটটা পাই হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে এনকোডারের ক্ষেত্রে আর ডিকোডার দুইটা পরস্পর বিপরীত। এনকোডারের ক্ষেত্রে আমরা ইনপুট দেখছিলাম 2 টু দি পাওয়ার n সংখ্যক, এখানে আউটপুট দেখতেছি 2 টু দি পাওয়ার n সংখ্যক। এনকোডারের আউটপুট ছিল n, এখানে হচ্ছে ইনপুট n। আচ্ছা হ্যাঁ, সো এটা সবাই মাথায় রাখবে। ইনকোডারের ক্ষেত্রে, ইনকোডার তো আসছে অলরেডি পরীক্ষায় রাজশাহী ইউনিভার্সিটিতে, সো এবার হচ্ছে ডিকোডারটাও আসতে পারে। সো ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি তোমার n সংখ্যক থাকে, সেক্ষেত্রে আউটপুট পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার n। n সংখ্যক বললে n এর একটা বাই ডিফল্ট আমি একটা মান ধরে নিচ্ছি, ধরো n যদি 3 পাই, তাহলে আউটপুট পাবো হচ্ছে আমি 8। আচ্ছা, হোপফুলি ক্লিয়ার। সো ইনকোডার ডিকোডার যে কোনো একটা আসলে হোপফুলি পারবা। তারপরে আসি, ডেটাবেজের সাথে সংযোগ থাকে না কোন ধরনের ওয়েব পেজ। আমরা নর্মালি দুই ধরনের ওয়েব পেজ নিয়ে পড়ছি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। সো তোমরা এটার অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, অরবা তাসনিম কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই, ডেটাবেজের সাথে সংযোগ থাকে না কোন ধরনের ওয়েব পেজের? সবাই বলো সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার কি, কোন ধরনের ওয়েব পেজের ডেটাবেজের সাথে সংযোগ থাকে না? আচ্ছা, একজন একটা কমেন্ট করেছে, এই ক্লাসটা করলে কি আইসিটি ফুল কভার হবে? ভাই, এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে, তো তোমার যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো কভার করা হবে। এখন আমি পুরো বই তো আর 1 ঘন্টার ক্লাসে বা 1.5 ঘন্টার ক্লাসে কভার করতে পারবো না, যেটা তুমি 2 বছরে পড়ে আসছো আর কি। সো হোপফুলি এই ক্লাসটা করলে তোমরা উপকৃত হবে আর কি। আচ্ছা, সো দেখো, ডেটাবেজের সাথে সংযোগ থাকে না কোন ধরনের ওয়েব পেজের? এখন আমরা হচ্ছে দুই ধরনের ওয়েব পেজের কথা বলছি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। সো স্ট্যাটিকের ক্ষেত্রে কি হয়, স্ট্যাটিক দেখো নাম শুনে বোঝা যাচ্ছে যে তুমি হচ্ছে এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবা না। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। ওই ওয়েব পেজের কোনো কন্টেন্ট তুমি এখানে চেঞ্জ করতে পারবা না। যদি চেঞ্জ করতে হয়, তাহলে ওয়েব পেজটা যে মেনটেন করতেছে বা ওয়েবসাইটটা যে মেনটেন করতেছে, ওই ডেভেলপারকে চেঞ্জ করতে হবে। সো স্ট্যাটিক ওয়েবসাইটে তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবা না, বা এখানে শুধু হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্ট ইনফরমেশন নিতে পারে, কিন্তু সার্ভারকে ক্লায়েন্ট কোনো ধরনের ইনফরমেশন দিতে পারে না। মানে এখানে দেখো যোগাযোগটা হচ্ছে একমুখী, সার্ভার থেকে ক্লায়েন্ট ইনফরমেশন নিচ্ছে, কিন্তু ক্লায়েন্টকে সার্ভার কোনো কিছু দিতে পারতেছে না। দিতে পারতেছে না মিনস হচ্ছে কি, তোমার ধরো কোনো কিছু জানতে ইচ্ছে হলো, বা কোনো কিছু সার্চ করতে চাচ্ছ, বা কোনো কোয়েরি তুমি জানতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি সার্ভারকে কোনো কোশ্চেন করতে পারবে না স্ট্যাটিক ওয়েব পেজের ক্ষেত্রে আর কি। সো এটাও আরেকটু মাথায় রাখবা সবাই, স্ট্যাটিক ওয়েব পেজের ক্ষেত্রে একটা হচ্ছে তোমার এখানে যোগাযোগটা হচ্ছে একমুখী, এই কোশ্চেনটাও আসবে, মানে কমিউনিকেশনটা হচ্ছে একমুখী। তুমি সার্ভার থেকে শুধু ইনফরমেশন নিতে পারবা, তুমি সার্ভারকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না। সো সার্ভারের সাথে যেহেতু ইউজারের কোনো কানেকশন নাই ওরকম, বা ইউজার কোনো কিছু নিতে পারতেছে না সার্ভার থেকে কোনো ডেটা বা কোয়েরি, সো সেক্ষেত্রে এটার মানে হচ্ছে এটার সাথে ডেটাবেজের কোনো সংযোগ নাই। যদি ডেটাবেজের সংযোগ থাকতো, তাহলে হচ্ছে ও ওরকম কোয়েরি করতে পারতো বা সার্চ করে কোনো কিছু নিতে পারতো। তার মানে আমরা বুঝতে পারতেছি স্ট্যাটিক ওয়েব পেজের যোগাযোগটা হচ্ছে একমুখী, আর আরেকটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজে হচ্ছে ডাটাবেজের সাথে কোনো সংযোগ থাকবে না। এই দুইটা পয়েন্ট সবাই মনে রাখবা, এই দুইটাই মোটামুটি হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট। সো ডাটাবেজের সাথে সংযোগ নেই কোনটার, স্ট্যাটিক ওয়েবসাইটের। সো পাশাপাশি আমরা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটটা নিয়েও একটু বলে ফেলি। ডাইনামিক ওয়েব পেজের ক্ষেত্রে তোমার যোগাযোগটা হচ্ছে দ্বিমুখী, এখানে তুমি যে ইউজার বা ক্লায়েন্ট থাকবে, সে সার্ভারকে প্রশ্ন করতে পারবে বা সার্ভার থেকে কোনো কিছু জানতে পারবে, সার্ভারকে সে প্রশ্ন করবে, সার্ভার ডাটাবেস থেকে ওই ইনফরমেশনটা নিয়ে তারপরে ক্লায়েন্টকে দিবে। তাহলে এখানে দেখো যোগাযোগটা কিন্তু দ্বিমুখী,
ইউজার সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারতেছে, সার্ভারও ইউজারের সাথে কমিউনিকেশন করতে পারতেছে, তাহলে যোগাযোগটা দ্বিমুখী। এবং যেটা বললাম যে সার্ভার কিন্তু ডেটাবেস থেকে ইনফরমেশন নিয়ে তারপরে ক্লায়েন্টকে দিবে, তার মানে কিন্তু ডাইনামিক ওয়েব পেজে ডেটাবেসের সাথে একটা সংযোগ থাকবে। সো এটা সবাই মনে রাখবা যে স্ট্যাটিক ওয়েব পেজে ডেটাবেসের সাথে কোনো সংযোগ থাকে না, আর ডাইনামিক ওয়েব পেজে ডেটাবেসের সাথে সংযোগ থাকে। আচ্ছা হ্যাঁ, আসান হাবিব কমেন্ট করেছে এ। আচ্ছা তোমরা সবাই পারছো এটা। সো নেক্সট কোশ্চেনটাতে যাচ্ছে, যেমন ওয়েব পেজ তৈরির জন্য নিচের কোন ভাষাটা সাধারণত বেশি ব্যবহার হয়? ওয়েব পেজ তৈরির জন্য কোন ভাষাটা বেশি ব্যবহার হয়, এটা হচ্ছে সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা সবাই হচ্ছে এ অ্যান্সার দিচ্ছে। তোমরা হচ্ছে যারা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ তারা হচ্ছে সাথে কোশ্চেনের নাম্বারটাও বলে দিবা, যাতে আমার বুঝতে সুবিধা হয় তুমি কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ। আচ্ছা রাফা অ্যান্সার দিয়েছে 3-এর এ। আচ্ছা বাকিরাও সবাই একটু কমেন্টে জানাও যে তুমি হচ্ছে এর মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে তুমি অলরেডি বুঝে ফেলবা যে তোমার হচ্ছে কোন কোন টপিকে ঘাটতি আছে বা কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে, যদি আজকের ক্লাসে ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারো আর কি। আচ্ছা ওয়েব পেজ তৈরির জন্য নিচের কোন ভাষাটা সাধারণত বেশি ব্যবহার হয়? ওয়েব পেজ যদি বলে তাহলে ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহার হয় হচ্ছে HTML, হাইপারটেক্সট। হ্যাঁ এটা তো তোমাদের অলরেডি জানার কথা, এটা তোমরা পড়ে আসছো। সো ওয়েব পেজ তৈরির জন্য আমরা হচ্ছে মেইনলি দুইটা ইউজ করব, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS। আর HTML এর হচ্ছে তোমার ফুল ফর্মটাও মাঝে মধ্যে আসে, এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই দুইটাও একটু সবাই মনে রাখবা। আচ্ছা হ্যাঁ, সামাউন মিনা অ্যান্সার দিয়েছে বি, আহসান হাবিব অ্যান্সার দিয়েছে বি, জান্নাত জামিন বি দিয়েছে। সো ওয়েব পেজ তৈরির জন্য যারা অ্যান্সার এ দিছিলা তারা একটু ভালো মতো মনে রাখো, ওয়েব পেজ তৈরির জন্য আমরা নর্মালি দুইটা ইউজ করবো, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS। HTML পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS হচ্ছে আচ্ছা ক্যাসকেডিং স্টাইল শিটস। সো এই দুইটা ফুল ফর্মও মাঝে মধ্যে আসে। তারপরেরটাতে আসি, সি প্রোগ্রামে কিবোর্ড থেকে ইনপুট কোন ফাংশন ব্যবহৃত হয়, মানে ইনপুট নেয়ার জন্য তুমি হচ্ছে কোন ফাংশনটা ইউজ করো। এই কোশ্চেনগুলো আসে রাজশাহী ইউনিভার্সিটিতে, যে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন লাগতেছে, তারপর যে ফাংশনটার মাধ্যমে তুমি ইনপুট নিচ্ছ সেটার জন্য তোমার কোন লাইব্রেরি ব্যবহার করতে হবে, এগুলো আসে। সো এই টপিকগুলো সবাই একটু মনোযোগ দিয়ে পড়ে যাবে আর কি পরীক্ষার আগে। আচ্ছা ভুলে গেছি সব আপু, তো আজকে ক্লাস করলে হোপফুলি আবার সবগুলো টপিক মনে পড়বে আর কি, আমি ইনশাল্লাহ ট্রাই করবো। হ্যাঁ হৃদয় হালদার অ্যান্সার দিয়েছে বি। আচ্ছা তো এখন হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে তো সবাই। 4 নাম্বার কোশ্চেনে বলছে যে কোন ফাংশন ব্যবহৃত হয়, ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন তুমি ব্যবহার করবা। চারের বি। আচ্ছা সো ইনপুট যখন নিব আমি কিবোর্ড থেকে, ইনপুটের জন্য আমি ব্যবহার করব হচ্ছে স্ক্যানএফ, আর আউটপুটের জন্য ব্যবহার করব হচ্ছে প্রিন্টএফ। সরি, তাহলে ইনপুটের জন্য আমি নিব হচ্ছে স্ক্যানএফ আর আউটপুটের জন্য নিব হচ্ছে প্রিন্টএফ। এবং এই স্ক্যানএফ আর প্রিন্টএফ যদি তুমি প্রোগ্রামে ইউজ করো সেক্ষেত্রে তোমার একটা লাইব্রেরি ইউজ করতে হবে, সেটা হচ্ছে stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এই এটা হেডার ফাইল, এই হেডার ফাইলটা ইউজ করতে হবে যদি তুমি হচ্ছে এই ইনপুট আউটপুট দুইটা ফাংশন প্রোগ্রামে ইউজ করো। কি বললাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio.h, এই হেডার ফাংশনটা ইউজ করতে হবে। আচ্ছা তারপরেরটাতে আসি, সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় ফাংশন কোনটা। অত্যাবশ্যকীয় ফাংশন মানে এই ফাংশন অবশ্যই প্রোগ্রামে থাকতে হবে, না হলে এই প্রোগ্রাম এক্সিকিউট করবে না। সো সেই ক্ষেত্রে সেই ফাংশনটার নাম কি, অত্যাবশ্যকীয় ফাংশন কোনটা, মানে এটা এই প্রোগ্রামে থাকতেই হবে। আচ্ছা হ্যাঁ উর্মি অ্যান্সার দিয়েছে প্রিন্টএফ।
সো পরের কোশ্চেনগুলোর অ্যান্সার দাও সবাই। কৌশিক অ্যান্সার দিচ্ছে সাউন্ড আটকে গেল, সাউন্ড কি ঠিক আছে? পাঁচের ডি, হ্যাঁ। সো সি প্রোগ্রামের জন্য মেইন হচ্ছে মানে মেইন ফাংশনটা হচ্ছে মেইন। এই মেইন ফাংশন ছাড়া তুমি হচ্ছে সি প্রোগ্রাম যদি লিখো তাহলে সেই প্রোগ্রামটা এক্সিকিউট করবে না বা কম্পাইলার তোমাকে রং দেখাবে আর কি। সো মেইন ফাংশনটা এখানে হচ্ছে অত্যাবশ্যকীয় ফাংশন। আচ্ছা, তো এখন অলরেডি হচ্ছে মানে একদম করা নাড়তেছে পরীক্ষা, আর একদমই সময় বাকি নাই। সো সে সময় আসলে ফ্রাস্ট্রেশন আসাটা খুব লজিক্যাল, যে কি পড়বো, কোত্থেকে পড়বো, কতটুকু পড়বো, বা এত এত টপিক কোনগুলা পড়বো। সো সেগুলোর জন্য তোমার হচ্ছে আমাদের এই কোর্স, যেটাতে আরইউ প্লাস জিএসটি ফাইনাল ফাইট, এখানে হচ্ছে আলটিমেটলি দুইটা কোর্স। একটা হচ্ছে আরইউর আগে আমরা মোটামুটি সিলেবাস শেষ করব, জিএসটির আগেও সিলেবাস শেষ করব। আচ্ছা, সো এখানে হচ্ছে তোমার জন্য রুটিন দেওয়া আছে, শুধু ক্লাস না, শেষ সময় তোমার ভুলগুলো যাচাই করার জন্য কিন্তু এক্সামেরও খুব বেশি দরকার। সো এক্সামও আমরা নিচ্ছি, যেমন আজকে সকালেই হচ্ছে শুধু অর্গানিক স্পেশাল একটা এক্সাম হচ্ছে, এবং এই আমরা মোটামুটি ইয়ে করেছি যে এই কোশ্চেনগুলোর বাইরে ইনশাল্লাহ আর আসবে না পরীক্ষায়। সো তোমার হচ্ছে যদি একটা গুছানো প্রিপারেশন নেওয়ার টার্গেট থাকে, দেখো শেষ ভালো যা সব ভালো তার। সো এই লাস্ট যে 6-7 দিন আছে, এই সময়টুকুতে যদি তুমি ভালো মতো এফোর্ট দিয়ে পড়ো, তাহলে হোপফুলি একটা সিট আসলে এনশিওর করা পসিবল। সো যদি তোমার আরো কোনো কোয়েরি থাকে তাহলে আমাদের যে পেজ আছে এডমিশন ওয়ারিয়র্স, সেই পেজে মেসেজ দিবা, আর না হলে হচ্ছে তোমার এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যদি কন্ট্যাক্ট করো তাহলে তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তারপরেরটাতে যাচ্ছি, 2 ইনপুট এক্সর গেট তৈরি করার জন্য কয়টা 2 ইনপুট ন্যান্ড গেটের প্রয়োজন? এই কোশ্চেনগুলো আসে, কয়টা ন্যান্ড গেটের প্রয়োজন, কয়টা নর গেটের প্রয়োজন। আমি মোটামুটি সবগুলি তোমাকে দেখিয়ে দিব। সো এইটার হচ্ছে অ্যান্সার দাও সবাই। আচ্ছা, একটু ইরিলেভেন্ট কমেন্ট না করার জন্য রিকোয়েস্ট করছি, যেহেতু ক্লাস করছো, ক্লাসে হচ্ছে সবাই ফোকাস করো। 6 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই। আচ্ছা, সামাউন মিনা অ্যান্সার দিয়েছে সি, নুসরাত মিম অ্যান্সার দিয়েছে এ। সো একটু খেয়াল করতে হবে, 2 ইনপুট এক্সর গেট বলছে, এক্সর গেট তৈরি করার জন্য তোমার হচ্ছে কয়টা 2 ইনপুট ন্যান্ড গেট লাগবে। হ্যাঁ, আমরা হচ্ছে একটু যদি খেয়াল করি, এক্সর গেটের যে ইকুয়েশনটা আছে এ এক্সর বি, আমার যেহেতু দুইটা ইনপুট বলছে, এ এক্সর বি কে যদি আমি সিম্পলিফাই করি তাহলে পাচ্ছি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখন আমি হচ্ছে এটাকে কিভাবে কনভার্ট করব আমি তোমাদেরকে একটু দেখাই, তারপরে আমি হচ্ছে শর্টকাট বলে দিব যেটার মাধ্যমে তুমি মনে রাখতে পারবা। আমি যদি এখানে দেখো, আমার আছে হচ্ছে এখানে প্লাস, আমাকে সামহাও যেহেতু ন্যান্ড গেট করতে হবে তাহলে কিন্তু আমাকে গুণ করতে হবে, তাহলে আমাকে এটা সামহাও হচ্ছে ডি মর্গানের ফর্মুলাতে কনভার্ট করে ফেলতে হবে। ডি মর্গানের ফর্মুলায় তো আমরা জানি যখন এখানে গুণ থাকে, ভার থাকলে হয় হচ্ছে এ বার ডট বি বার। তাহলে এখানে যেহেতু দুইটা বার নিলে তো আলটিমেটলি কোনো কিছু চেঞ্জ হয় না, এ ডাবল বার মানে তো এই, তার মানে এটাকে আবার আমি কি লিখতে পারবো বলো? এখানে যদি আমি এখন একটা সিঙ্গেল বার নিয়ে কাজ করি, এটাকে এভাবে লেখা যাবে না? আচ্ছা, একটু মুছে লিখতেছি। আজকে ক্লাস শুরু হয়নি না। আচ্ছা, সো দেখো এখন হচ্ছে আমি ডিরেক্টলি বলেই দিচ্ছি, যেহেতু একটু ঝামেলা করে করতে হবে। কয়টা দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড এর জন্য এক্সর গেট যখন আমি করব, এক্সর গেটের জন্য আমার ন্যান্ড গেট লাগবে হচ্ছে 5টা। 5টা ন্যান্ড গেট লাগবে, এবং এক্স নর এর জন্য আমার লাগবে হচ্ছে 5টা ন্যান্ড গেট।
এটা সবাই একটু মনে রাখবা, এক্সোর যখন আমি করব তখন হচ্ছে আমার 5টা ন্যান্ড গেট লাগবে, এবং মানে এক্সোর গেট তৈরি করার জন্য আমার হচ্ছে 5টা ন্যান্ড গেট লাগবে। যদি আমি এক্স নর গেটও তৈরি করি তাহলেও হচ্ছে আমার 5টা ন্যান্ড গেট লাগবে। এবং এর তো গেল এক্সোর আর এক্স নরের ক্ষেত্রে। তোমাকে যদি বলে যে মানে এক্সোর গেট তৈরি করার জন্য আমার ন্যান্ড গেট থেকে, ধরো তোমাকে আরেকটা কোশ্চেন ছিল যে অর গেট তৈরি করার জন্য আমার কয়টা ন্যান্ড গেট লাগবে। সো অর গেট যখন আমি তৈরি করব তখন আমার ন্যান্ড গেট লাগবে হচ্ছে 3টা। এখানে যখন আমি এন্ড গেট তৈরি করব তখন আমার ন্যান্ড গেট লাগবে হচ্ছে 2টা। যখন আমি নট গেট তৈরি করব তখন আমার ন্যান্ড গেট লাগবে হচ্ছে 1টা। এগুলো একটু সবাই মাথায় রেখো। যদি আমি ন্যান্ড গেট থেকে অর গেট বানাই, অর গেট বানানোর জন্য আমার ন্যান্ড গেট লাগবে 3টা, এন্ড গেট বানানোর জন্য আমার ন্যান্ড গেট লাগবে 2টা, আর নট গেট বানানোর জন্য আমার ন্যান্ড গেট লাগবে 1টা। আচ্ছা, সো আমি মোটামুটি হচ্ছে সবগুলাই দেখাই দিলাম, এক্স অর এক্স নর অথবা হচ্ছে অর এন্ড নট যাই আসে তোমার পারা উচিত। তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে 5টা। পরের কোশ্চেনে যাচ্ছে, রিয়েল টাইম অডিও ভিডিও ডেটা আদান প্রদানে কোনটা ব্যবহৃত হয়, কোন ধরনের ট্রান্সমিশন ব্যবহৃত হয় যখন হচ্ছে আমার রিয়েল টাইম অডিও ভিডিও অ্যানিমেশন বা সরি ডাটা আদান প্রদান করতে হয়। হ্যাঁ, যেমন এখন আমরা করতেছি আর কি, ডাটা আদান প্রদান করতেছি রিয়েল টাইমে। সো এক্ষেত্রে আমার হচ্ছে কোন ধরনের ট্রান্সমিশন ব্যবহৃত হয়। আচ্ছা, দেখি সবাই হচ্ছে একটু অ্যান্সার দাও 7 নম্বরের কোশ্চেনের। আচ্ছা, সবাই আগের কোশ্চেন অ্যান্সার দিচ্ছ 5টা। কোন ধরনের ডেটা ট্রান্সমিশন লাগবে এখানে? দেখো, রিয়েল টাইম অডিও ভিডিও ডেটা আদান প্রদানে আমার হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন লাগবে। অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস বলতে আমরা কি বুঝি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে তোমার ডেটাটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর পাঠাতে হয়, আর সিনক্রোনাস ট্রান্সমিশনে হচ্ছে, ঠিক আছে সরি, সিনক্রোনাস ট্রান্সমিশনে হচ্ছে আমার ডেটাটা একটা নির্দিষ্ট সময় পরপর পাঠাতে হয়, কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কোনো নির্দিষ্ট সময় পরপর ডেটাটা পাঠাতে হয় না। সো আমি যখন রিয়েল টাইমে ডেটা আদান প্রদান করতেছি, আমি তো ডিরেক্ট হচ্ছে, ধরো আমরা যখন ভিডিও কলে কথা বলি, ডেটা সেন্ড হয় সাথে সাথে স্ক্রিনে ডিসপ্লে হয়, এখানে তো কোনো হচ্ছে ওয়েট করার দরকার পড়ে না বা একটার পর আরেকটা ডেটা পাঠানোর দরকার পড়ে না। সো এগুলার ক্ষেত্রে বা টেক্সট মেসেজ আমরা যখন করি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে, এগুলা কিন্তু তোমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, যেটা অটোমেটিক্যালি ডাটা সেন্ড হচ্ছে, কোনো কিছু ওয়েট করার দরকার পড়তেছে না বা একটার পর আরেকটা ডেটা পাঠানোর দরকার পড়তেছে না। সো এগুলা সব হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এগুলো একটু সবাই মাথায় রেখো। আচ্ছা, তারপরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনটা আসছে 2 এর পরিপূরক কোনটা। আচ্ছা, এটা আমি হচ্ছে একটু শর্টকাটে করাবো। দেখো, তোমার হচ্ছে ফার্স্টে 1 এর পরিপূরক করে তারপর 1 যোগ করে 2, এত কাহিনী করার দরকার নাই। 1 0 0 1 1 0 1 0। এখানে তুমি যেটা খেয়াল করবা, আমি বাম দিক থেকে প্রথম 1টা পাওয়ার পর্যন্ত যা আছে তাই লিখবো। কি বলছি? বাম দিক থেকে প্রথম 1টা, ধরো এখানে 0 আছে, 0 রেখে দিলাম, এখানে 1 আছে, 1 লিখে দিলাম, তাহলে 1টা কিন্তু আমি পেয়ে গেলাম। এর পরের যেগুলো আছে সেগুলো আমার 0 থাকলে 1, 1 থাকলে 0, জাস্ট ইন্টারচেঞ্জ করে দেব। 0 থাকলে কি বলছি? 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমার চেঞ্জ করতে হবে কতটুকু? আমি যতক্ষণ না প্রথম 1টা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যা আছে তাই রাখবো। 1টা পাওয়ার পর থেকে যে ডিজিট গুলো থাকবে সেগুলোতে যদি 0 থাকে তাহলে আমি 1 দিয়ে রিপ্লেস করব, যদি 1 থাকে তাহলে 0 দিয়ে রিপ্লেস করব। এখন মিলাও অ্যান্সার কোনটা আছে? সি। আচ্ছা, সো আজকের লাইভটা যারা যারা শেয়ার করবা এবং শেয়ার ডান যারা লিখবা তাদেরকে আজকের সলভ সহ হচ্ছে তোমাকে স্লাইডটা দেওয়া হবে। আচ্ছা, হোপফুলি এটা সবাই বুঝছো। তারপরেরটাতে যাই, নিচের কোন ডেসিমাল ও হেক্সাডেসিমাল সংখ্যা দুটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে একই থাকবে।
হেক্সাডেসিমাল আর ডেসিমাল আর হেক্সাডেসিমাল সংখ্যা দুইটাকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে একই থাকবে। সো প্রথমে আসি, এখানে কি আছে 69। এখন দেখো অনেকে হচ্ছে তোমরা ওভাবে করতে পারো, 69 কে 2 দিয়ে ভাগ করে করে তারপরে যতক্ষণ না হচ্ছে 0 আসে ভাগ শেষ, এভাবেও করতে, যতক্ষণ না 1 আসে আর কি, ওভাবেও করতে পারো। আর আরেকটা ভাবে করতে পারো, সেটা হচ্ছে 1 2 4 8 16 32 64, মানে হচ্ছে তুমি ডাবল করে করে লিখে যাবা ফার্স্টে 1 2 4 8 16 32 64। এখন 69 বানানোর জন্য আমার কি করতে হবে, 69 বানানোর জন্য 64 এ যদি আমি 64 নেই, আর 69 এর জন্য আমার লাগবে কত, 5 লাগবে, তাহলে 4 নিব আর 1 নিব, বাকি সবগুলো হচ্ছে 0 0। তার মানে এইটা হচ্ছে আমার কিসের, 69 কে যদি আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করি, সো পেয়ে গেলাম 1 0 0 0 1 0 1। এখন A13 কে যদি আমি A3 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, যেহেতু হেক্সাডেসিমালে আছে আমি বাইনারিতে কনভার্ট করলে হচ্ছে 4 বিট 4 বিট করে নিব, তাহলে 3 আছে 0 0 1 1। তারপরেরটাতে আসি এ মানে কত বলো তো, 10। যদি কারো মনে না থাকে তাহলে তুমি হচ্ছে এই 8 4 2 1 এভাবে করতে পারো, তাহলে 8 আর 2 হচ্ছে 10, বাকিগুলো হচ্ছে 0 0। তাহলে এটা কি আসে 1 0 1 0। আচ্ছা, এটা সবাই কমেন্ট করো তো 8 4 2 1 যদি মনে না থাকে। তোমার মনে না থাকা খুবই লজিক্যাল, সো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 8 4 2 1 এটা দিয়ে তুমি ইজিলি করে ফেলতে পারবা। সো সবাই হচ্ছে লিখো, হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে। সুপ্রিয় পাল লিখেছে শেয়ার ডান, ফারহান আফরিন শেয়ার ডান। আচ্ছা, তাহলে দেখো A3 করে আমরা পাচ্ছি কত, A3 করে আমরা পাচ্ছি হচ্ছে 1 0 1 0 0 0 1 1। তার মানে কিন্তু এই দুইটা কিন্তু মিল না, এটা হচ্ছে 1 0 0 1 0 1, আর A3 করে আমরা পাচ্ছি হচ্ছে 1 0 1 0 0 0 1 1। এই দুইটা মিল না, তার মানে এই দুইটাকে আমি হচ্ছে বাইনারিতে রূপান্তর করলে একই না, তার মানে আমার অ্যান্সার হচ্ছে না। তার পরেরটাতে যদি আমি আসি, তার পরেরটা কি আছে বলো, 183। এটাকেও আমি ওভাবেই করব 1 2 4 8 16 32 64 128। এর বেশি যাব না, যেহেতু হচ্ছে 128 এর পরে গেলে হচ্ছে 256 হয়ে যাবে, আমার আছে এখানে হচ্ছে 183। তাহলে দেখো এটাকে কিভাবে করতে পারবো, 128, তারপরে আমি নিব হচ্ছে 32 16, তারপরে হচ্ছে 4 আর 1, হোপফুলি হয়েছে। 128 আর 4 2 হচ্ছে 5 5 16 21, 21 আর 32 আমি পাচ্ছি হচ্ছে এখানে 3 5 53 আর হচ্ছে 128। আচ্ছা, সো সবাই হচ্ছে এটা কমেন্ট করো দেখি 9 নাম্বারটা। হ্যাঁ এখন হয়েছে, এটা হচ্ছে 23, তাহলে হবে। এখন আসি হচ্ছে আমি তাহলে দেখো 2 1 3 4 3 7 16 7 হচ্ছে 23, 23 আর 32 কত, 23 আর 32 আমি হচ্ছে এখানে পাচ্ছি 5 আর 5 55, 55 সাথে 128 যদি যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 183। তার মানে 183 পেয়ে গেলাম। এখন হচ্ছে 0 0। দেখো পরীক্ষা যারা দিছো এডমিশন টেস্ট, তুমি কিন্তু জানো 183 যদি তুমি ওরকম ভাগ করে করে করতে চাও তাহলে কিন্তু তোমার অনেক স্পেসের দরকার, সেটা কিন্তু তুমি পাবা না। সো সেক্ষেত্রে তোমার জন্য এই শর্টকাট ফলো করে তুমি করলে কিন্তু তোমার হচ্ছে স্পেসটাও সেভ হবে, তোমার টাইমটাও সেভ হবে। তাহলে কি আমি হচ্ছে ডাবল করে করে যাব 1 2 4 8 16 32 64 128, তারপরে 256 তে যাব না। কেন যাব না, এখানে আছে হচ্ছে আমার 183, 256 বেশি। তাহলে এখন আমি দেখবো যে কোন কোন গুলো যোগ করলে আমি হচ্ছে 183 পাচ্ছি। তাহলে এটার বাইনারি কিন্তু আমি পেয়ে গেলাম 10 11 011। এখন আসি হচ্ছে B7 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে আমরা জানি কি বলো 0 1 1, আর বি এর ক্ষেত্রে বি কত, বি হচ্ছে আমার 11। তাহলে এটা যদি আমি 8 4 2 1 দিয়ে করি তাহলে কি আসে 8 2 10 10 1 11, মানে হচ্ছে 1 0 1 1। তাহলে দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে, এটা হচ্ছে আমার 183 ডেসিমালের আর এটা হচ্ছে B7 হেক্সাডেসিমালের। তাহলে এই দুইটার বাইনারি কিন্তু সেম, তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। এখন দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমার হচ্ছে একটু টাইম কিল করবে, তাহলে তুমি কি প্রথমেই হচ্ছে এই কোশ্চেনটা অ্যান্সার করতে যাবা? অবশ্যই না,
তুমি হচ্ছে বাকি সবগুলা কোশ্চেন অ্যান্সার করার পরে যদি তোমার হাতে টাইম থাকে তাহলে হচ্ছে তুমি এই টাইপের কোশ্চেন ধরবা আর কি। আচ্ছা আপু আবার একটু বুঝান। উর্বানা উর্মি লিখেছি ট্রিক্সটা অনেক সহজ। হ্যাঁ আপু ট্রিক্সটা একটু সহজ। আচ্ছা অরবা তাসলিম আবার একটু বুঝতে যাচ্ছে। সো দেখো এখানে বলছে কি যে কোন ডেসিমাল আর কোন হেক্সাডেসিমাল সংখ্যা দুইটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো সেক্ষেত্রে একই রেজাল্ট পাবা। সো এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে না। 183 ক্ষেত্রে যদি আমরা আসি, এটাকে তুমি হচ্ছে ভাগ করে করে করতে গেলে তোমার অনেক স্পেস লাগবে প্লাস অনেক সময়ও লাগবে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এভাবে আমি ডাবল করে করে 1 2 4 8 16 32 64 128 256তে যাব না, সেটা হচ্ছে 183 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমে নিচ্ছি 128, 64 নিতে পারবো না, পরে নিব হচ্ছে 32, তারপরে 16, তারপরে 4 2 1 এভাবে যদি নেই তাহলে হচ্ছে যোগ করলে আসে হচ্ছে 183। তাহলে এটার আমি বাইনারি পেয়ে গেলাম। এখন B7 এর ক্ষেত্রে 7 এর বাইনারি তো আমরা জানি সেটা হচ্ছে 0 1 1। আচ্ছা তারপরে আসে হচ্ছে বি হচ্ছে 11। তার মানে 11 যদি তোমার মনে না থাকে সেক্ষেত্রে তুমি এটাকে হচ্ছে 8421 এটা দিয়ে রিপ্লেস করতে পারো। 11 পাইতে গেলে আমার 8 2 10 10 1 11 মানে 4 হচ্ছে 0। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 1011। এটা পাচ্ছি কিসের জন্য? বি এর জন্য, আর এটা পাচ্ছি হচ্ছে 7 এর জন্য। তাহলে দেখো এটা পাইছিলাম হচ্ছে 183 জন্য, এটা পাচ্ছি হচ্ছে B7 এর জন্য। তার মানে এই দুইটার বাইনারি কিন্তু সেম। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা কি দরকার এত কিছু করার? স্কিপ তুমি স্কিপ করলে রাজশাহী ইউনিভার্সিটিও তোমাকে স্কিপ করে দিবে, কোনো সমস্যা নাই। তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি। x ইকুয়াল 4 এবং y ইকুয়াল 10 হলে y পার্সেন্ট ইকুয়াল x এর মান কত হবে? সো সবাই হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও, 10 নাম্বারটা। আজকে ক্লাস হবে না। সবাই হচ্ছে 10 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও। আচ্ছা থ্যাংক ইউ আপু, এবার ক্লিয়ার, ওয়েলকাম। দেখো তোমাকে যদি এই টাইপের এগুলো থাকে না, যেমন এখানে এই y পার্সেন্ট ইকুয়াল x, এটাকে মেনলি কি বোঝায়? এটাকে বোঝায় হচ্ছে y ইকুয়াল y পার্সেন্ট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মডিউলার y মডিউলার x। আচ্ছা এটাকে বলতে কি বোঝায়? যে তোমার হচ্ছে x কে y দিয়ে ভাগ, x দিয়ে y কে ভাগ করলে, x দিয়ে y কে ভাগ করলে যে ভাগশেষটা থাকে সেটা কোথায় স্টোর হবে? সেটা স্টোর হবে হচ্ছে y তে। সো এই টাইপের যদি থাকে পার্সেন্ট ইকুয়াল বা প্লাস ইকুয়াল, এগুলাকে মিন করে হচ্ছে এই y এ স্টোর হবে y প্লাস x। হোপফুলি বুঝছো? পার্সেন্ট ইকুয়াল বা প্লাস ইকুয়াল থাকুক বা মাইনাস ইকুয়াল থাকুক, এই প্রথমটাতে স্টোর হবে হচ্ছে y প্লাস এক্স। যদি প্লাস থাকে তাহলে প্লাস এক্স, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস এক্স। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই y এ কি স্টোর হবে? y মডিউলাস এক্স। মানে y কে তুমি যদি x দিয়ে ভাগ করো সেক্ষেত্রে ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে y স্টোর হবে। তাহলে 10 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকতেছে কত? ভাগশেষ থাকতেছে হচ্ছে 2। তার মানে y এ থাকবে কত? y এ থাকবে হচ্ছে 2। হ্যাঁ 10 এর সি অ্যান্সার দিয়েছে অনেকে, তাসকিন, তাবাসসুম, তারপরে শামসুন নাহার, আব্দুল্লাহ মাহিম, নীলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের অ্যান্সার কারেক্ট। তারপরে আসে কোন গেটের সকল ইনপুট, আচ্ছা এখানে হচ্ছে 0 হলে, কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুটও 0 হবে? কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে? কমেন্ট করো দেখি সবাই।
দেখো এক্সোর গেটের ক্ষেত্রে যেটা হয় তোমার হচ্ছে যদি তোমার ইনপুট গুলা সেম থাকে, ধরো এও সেম বিও সেম, মানে এও জিরো বিও জিরো, সেক্ষেত্রে তোমার আউটপুটটা পাবা হচ্ছে জিরো। কি বললাম, ইনপুট যদি সেম থাকে সেক্ষেত্রে আউটপুট আসবে জিরো। ইনপুট সেম বলতে এ আর বি এর ভ্যালু সমান, এ যদি 1 থাকে বিও সমান 1 থাকে তাহলে আউটপুট পাবো হচ্ছে জিরো। যদি ইনপুট সমান থাকে তাহলে হচ্ছে আউটপুট পাবো জিরো। যদি ইনপুট ভিন্ন হয় এ জিরো বি ওয়ান অথবা এ ওয়ান বি জিরো যদি হয়, সেক্ষেত্রে আমি এক্সোর গেটের ক্ষেত্রে আউটপুট পাচ্ছি হচ্ছে ওয়ান। বুঝছো? সো এটার ক্ষেত্রে কি বলছে, যদি আমার সকল ইনপুট জিরো হয় তাহলে আউটপুট জিরো পাবো কোথায়, এ আর বি যদি জিরো হয় আউটপুট জিরো পাচ্ছি হচ্ছে এক্সোর গেটে। কেউ একজন নর গেট অ্যান্সার দিছে। আচ্ছা হ্যাঁ, 11 এর অ্যান্সার হচ্ছে সি। তারপরের কোশ্চেনে যাই। একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, ওই বাইনারিটার সাথে আরেকটা বাইনারি যোগ করতে বলছে। পয়েন্ট 001 সো অ্যান্সার দেখো 1 যদি যোগ করি কত আসে, 2 আসে। 2 তো আমি লিখতে পারবো না, বাইনারিতে হাইয়েস্ট যাবে হচ্ছে 1, তাহলে 2 মাইনাস করে নিব, তার মানে থাকতেছে হচ্ছে 0, আর আমার ক্যারি থাকবে হচ্ছে 1, তাহলে ক্যারিটা হচ্ছে আমি পরেরটার সাথে যোগ করব, থাকতেছে কি 1। আচ্ছা, তারপরেরটা সিম্পলি যাবে 1 তার মানে 1 আবার কি একের থেকে বড় হয়ে যাচ্ছে, একের থেকে বড় হলে আমি 2 থেকে সেটা বিয়োগ করব, বিয়োগ করে কিন্তু আমার ক্যারি থাকবে কত বলো, 1। তাহলে 1 এটার সাথে আসবে হচ্ছে আবার 1, তার মানে 1 আবার 0 আসতেছে এখানে, তাহলে 2 প্লাস 1 3 আবার আমি হচ্ছে 2 বিয়োগ করব, তার মানে কত থাকতেছে 1। তাহলে আবার আমার ক্যারি কত 1, এটা আসবে হচ্ছে এখানে যোগ হবে, তাহলে 1 আবার ক্যারি থাকতেছে হচ্ছে 1। যোগ করবা, যদি 2 থেকে 1 থেকে বড় হয়ে যায় সেটা 2 থেকে মাইনাস করবা, আর ক্যারি রাখবা হচ্ছে 1। সো অ্যান্সার দেখো মিলাও কোনটা আসে, 1010110.110, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, সো পরের কোশ্চেনে আসি। গেটস ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটা? আমরা হচ্ছে প্রিন্টএফ আর স্ক্যানএফ এর জন্য দেখছি একটা প্রয়োজনীয় হেডার ফাইল, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। আর গেট যখন তুমি ইউজ করবা এটা হচ্ছে প্রিন্টএফ বা স্ক্যানএফ এর জন্য, আর গেট ফাংশনটা যখন ইউজ করবা সেটা হচ্ছে আমার কোনিও ডট এইচ। এই দুইটা ইনফরমেশন সবাই একটু মাথায় রাখবা। প্রিন্টএফ আর স্ক্যানএফ এর জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, আর গেটের জন্য হচ্ছে কোনিও ডট এইচ 13। পরেরটাতে যাই, ডেটা টাইপের সাইজের উপর ভিত্তি করে নিচের কোনটা সঠিক? এটা একটু সবাই অ্যান্সার দিয়ে দাও। 14 নম্বর কোশ্চেন, ডেটা টাইপের সাইজের উপর ভিত্তি করে নিচের কোনটা সঠিক? এ 14 এ অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, তাহলে ক্যারেক্টার টাইপের ডেটা যদি হয় সেক্ষেত্রে সাইজটা হচ্ছে 1 বাইট, যদি ইন্টিজার হয় সেটাও হচ্ছে 1 বাইট, যদি ফ্লোট হয় সেই সরি 1 না 4 বাইট, আর যদি হচ্ছে ডাবল হয় তাহলে এটা কত 8 বাইট। সেটা দিয়ে লেখা যাচ্ছে না ঠিকঠাক মতো।
তাহলে দেখো ক্যারেক্টারের জন্য আমার সাইজ হচ্ছে 1 বাইট, ইন্টিজারের জন্য 4 বাইট, ফ্লোটের জন্য হচ্ছে 4 বাইট, আর যদি ডাবল হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 8 বাইট। তাহলে কার বড়? ক্যারেক্টার বড়, ক্যারেক্টারের থেকে ইন্টিজার বড়, ইন্টিজারের থেকে ডাবল বড়। ক্যারেক্টারের হচ্ছে 1 বাইট, ইন্টিজারের হচ্ছে 4 বাইট, ডাবলের হচ্ছে 8 বাইট। তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা, মেহেদি হাসান অ্যান্সার দিয়েছে সি, কিন্তু ও লিখেছে 12, 12 না, মনে হয় 14 লিখতে গিয়েছিল। তাহলে 14 অ্যান্সারটা হচ্ছে সি। এটা একটু মাথায় রাখবা সবাই, এই চারটার সাইজ। তারপরে আসি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন, হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম? তো সবাই একটু একটু কমেন্টে জানাও, হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম? 15 নাম্বার কোশ্চেন। বাকিরা সবাই একটু অ্যান্সার দাও, হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম? আচ্ছা, লাইন বাই লাইন যদি আসে তাহলে হচ্ছে এটা ইন্টারপ্রেটার, আর যদি বলে যে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একত্রে অনুবাদ করে তাহলে সেটা হচ্ছে কম্পাইলার। কি বলছি? সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে কনভার্ট করবে, অনুবাদ করবে হচ্ছে কম্পাইলার। আর যদি বলে যে লাইন বাই লাইন করে তাহলে এটা হচ্ছে ইন্টারপ্রেটার। হ্যাঁ, 15 অনেকেই পারছো, 15 অ্যান্সার সি দিয়েছে রাতুল, সুপ্রিয় পল অ্যান্সার দিয়েছে, আব্দুল্লাহ মাহিম অ্যান্সার দিয়েছে সি, উর্মি অ্যান্সার দিয়েছে সি। তাহলে লাইন বাই লাইন অনুবাদ করবে হচ্ছে ইন্টারপ্রেটার, আর সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করবে হচ্ছে কম্পাইলার। তারপরে আসে সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সি ভাষা হচ্ছে স্ট্রাকচার যে প্রোগ্রামিং মডেল সেটা অনুসরণ করে। আর যদি বলে যে সি প্লাস প্লাস বা জাভা, তারা অনুসরণ করে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সি অনুসরণ করে স্ট্রাকচার প্রোগ্রামিং, আর সি প্লাস প্লাস বা জাভা যদি বলে তাহলে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অনুসরণ করে। তারপরে আসি হচ্ছে কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক ভাষা মানে বাংলা করলে আসলে অদ্ভুত দ্বারা, এটা মেনলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা বলি। সো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পাইলারের মাধ্যমে, সেটাকে কি বলা হয়? ওই প্রোগ্রামটাকে কি বলা হয়? আচ্ছা রাতুল, ধন্যবাদ রাতুল। রাতুল হচ্ছে সাথে লিখে দিছে সি প্লাস প্লাস জাভা যদি হয় তাহলে ওটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, তো কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রাম যেটা, সেটা হচ্ছে অবজেক্ট কোড। আর সোর্স কোড কোনটা? বানানটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে সোর্স কোড। সোর্স কোড হচ্ছে তোমার প্রোগ্রামার যে কোডটা লিখে, প্রোগ্রামার সি বা সি প্লাস প্লাস বা জাভা ইউজ করে যে কোডটা লিখে সেটা হচ্ছে সোর্স কোড। আর সেই কোডটা যখন কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত হয় সেটা হচ্ছে আমার অবজেক্ট কোড। বাট সেই কোডটা তখন রান করার মতো উপযোগী হয় না, আরো অনেক কিছু মডিফিকেশন করার পর পুরোপুরি রান করার উপযোগী কোডটাকে আমরা বলবো হচ্ছে এক্সিকিউটেবল কোড। এত তোমাদের জানার দরকার নাই, আপাতত হচ্ছে অবজেক্ট কোড আর সোর্স কোডটাই মাথায় রাখো, এই দুইটা থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু টাফ ছিল কম্পারেটিভলি। তোমরা যারা সি বা সি প্রোগ্রাম সম্পর্কে একটু ভালো আইডিয়া আছে তাদেরই পারার কথা, না হলে আসলে এটা পারা পসিবল না। এ ইকুয়াল এ প্লাস বি, বি ইকুয়াল এ মাইনাস বি, এ ইকুয়াল এ মাইনাস বি, এই তিনটা স্টেটমেন্ট যদি পরপর এক্সিকিউট হয় তাহলে কি ঘটবে? সবাই একটু বলো তো দেখি 18 নাম্বারটা। আচ্ছা, এটা আমরা আপাতত মান দুইটা ধরে নিচ্ছি, এ এর মান ধরতেছি 1 আর বি এর মান ধরতেছি হচ্ছে 2। তাহলে দেখো, প্রথমে
এ ইকুয়াল কত 1, বি ইকুয়াল 2, তাহলে এতে স্টোর হচ্ছে কে, এতে জমা হবে হচ্ছে 3, তাহলে এর ভ্যালু এখন কত হয়ে গেল 3। এ ইকুয়াল এ প্লাস বি এক্সিকিউট হওয়ার পরে তারপরে আসে হচ্ছে বি ইকুয়াল এ মাইনাস বি, তাহলে এর ভ্যালু কিন্তু এখন কত হয়ে গেছে 3, আর বি তো চেঞ্জ হয় না, বি আছে 2, তার মানে বি এখন কত হয়ে যাচ্ছে বলো, বি কিন্তু হয়ে যাচ্ছে 1, বি এর ভ্যালু এখন হয়ে যাচ্ছে 1। তারপরের যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে এ ইকুয়াল এ মাইনাস বি, তাহলে এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হয়েছিল 3, বি এর ভ্যালু কত হয়ে গেছে চেঞ্জ হয়ে 1, তাহলে এর ভ্যালু এখন কত হয়ে গেছে বলো 2। বুঝছো? আমি আবার বলি A1 আর B2 আমি এটা ধরে নিছি আমার হিসাবের সুবিধার্থে। তাইলে প্রথমে আসি, প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে A ইকুয়াল A প্লাস বি, ইকুয়াল না অ্যাকচুয়ালি এটা প্রোগ্রামিং এর ভাষায় ভুল, মানে এতে স্টোর হবে হচ্ছে A প্লাস বি বা এতে জমা হবে, তাহলে A হচ্ছে 1, B হচ্ছে 2, 1 প্লাস 2 হচ্ছে 3, তার মানে এতে এখন স্টোর আছে কে 3। তারপরে আসি হচ্ছে B ইকুয়াল A মাইনাস বি, তার মানে এর এতে স্টোর আছে এখন 3 আর বি হচ্ছে 2, তাহলে বি ইকুয়াল এখন কত হয়ে যাচ্ছে 1। তারপরে আসি এ ইকুয়াল এ মাইনাস বি, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 3 মাইনাস 1, তার মানে এতে এখন হয়ে যাচ্ছে 2। তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এ আর বি এর মান বিনিময় হয়ে যাচ্ছে, এখন হয়ে যাচ্ছে কিন্তু A2 B1, প্রথমে আমি ধরে নিছিলাম A1 B2, তারপরে হয়ে যাচ্ছে A2 B1, তার মানে মান দুইটা হচ্ছে ইন্টারচেঞ্জ করছে, এ আর বি এর মান বিনিময় হয়েছে। আচ্ছা, লাইফ থেকে বের হয়ে আবার আসো। আচ্ছা, তারপরে আসি হচ্ছে হ্যাঁ 18 ডি অ্যান্সার দিয়েছে রাতুল। তারপরে আসি শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে। তো এটা সবাই বলো তো, এটা সহজ কোশ্চেন, শর্ত সাপেক্ষে যখন আমি ডেটা অনুসন্ধান করব সেটাকে কি বলে। সুপ্রিয় অ্যান্সার দিয়েছে 18 এর ডি, রাতুল অ্যান্সার দিয়েছে ডি। ওকে, সো 19 নাম্বার হচ্ছে শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে, কোয়েরি বলে, এটা ডেটাবেস থেকে আসছে, একদম সহজ কোশ্চেন। তারপরে আসে হচ্ছে ওয়েব পেজের ঠিকানাকে কি বলে, এটাও তোমরা জানো সবাই, ওয়েব পেজের ঠিকানাটাকে হচ্ছে ইউআরএল বলে। স্ট্যাটিক ওয়েবসাইটে কেবল কোন ধরনের যোগাযোগ হয়, এটা হচ্ছে আমি সেকেন্ড স্লাইডটা যখন পড়াইছিলাম, মানে সেকেন্ড কোশ্চেনটা যখন পড়াইছিলাম তখন বলছি যে স্ট্যাটিক ওয়েবসাইটে শুধুমাত্র ক্লায়েন্ট হচ্ছে সার্ভার থেকে মানে ডেটা নিতে পারে, কিন্তু সে সার্ভারকে কোনো কোশ্চেন করতে পারে না বা ওর কাছ থেকে কোনো কিছু চাইতে পারে না। ওর ওয়েবসাইট ওয়েব পেজে যে ডেটাগুলো থাকে ও সেই ডেটাগুলো নিতে পারে, বা ও হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে পারে না। তাহলে এইখানে শুধুমাত্র একমুখী যোগাযোগ হচ্ছে যে সার্ভার থেকে শুধুমাত্র ক্লায়েন্ট ডেটা নিচ্ছে। আর ডাইনামিক ওয়েব পেজে কি হয়, ডাইনামিক ওয়েব পেজে কিন্তু ক্লায়েন্ট হচ্ছে তোমার সার্ভারকে ও হচ্ছে কোয়েরি করতে পারে বা কোনো কিছু সার্চ করতে পারলে চাইলে বা জানতে চাইলে ও সেটা জানতে পারে। তার মানে কি বলে, ডাইনামিক ওয়েব পেজে তোমার হচ্ছে ইউজার বা ক্লায়েন্ট যে থাকবে সে হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারতেছে, আবার সার্ভারও কিন্তু ইউজার বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারতেছে, তার মানে এখানে যোগাযোগটা হচ্ছে দ্বিমুখী। আর যখন এটা স্ট্যাটিক ওয়েবসাইট বলবো বা স্ট্যাটিক ওয়েব পেজ বলবো তখন আমার যোগাযোগটা হচ্ছে একমুখী, শুধুমাত্র ক্লায়েন্ট থেকে মানে ক্লায়েন্ট সার্ভার থেকে ডেটা নিতে পারতেছে। তাহলে স্ট্যাটিক ওয়েব পেজ যখন বলবো তখন আমার যোগাযোগটা হবে একমুখী, ডাইনামিক ওয়েব পেজ যদি বলবো তাহলে যোগাযোগটা হবে হচ্ছে দ্বিমুখী। তারপরে আসি 100 আর এবি, এটা হচ্ছে 16 আর কি হেক্সাডেসিমাল, এটার যোগফল কত সেটা জানতে চাইছে। তাহলে দেখো প্রথমে আমাকে কি করতে হবে, যেহেতু এটা বাইনারিতে আছে আর যে কোনো কিছুই থাকুক তোমার হচ্ছে তুমি চেষ্টা করবা যে বাইনারিতে কনভার্ট করে সেটাকে যোগ বা বিয়োগ করার, তাহলে কম্পারেটিভলি ইজি হয়। তাহলে বি কে যদি কনভার্ট করি আমরা কি জানি 8421 দিয়ে করব, 11
তাহলে হচ্ছে 1011, আর এর জন্য হচ্ছে 10, তাহলে 8 2 হচ্ছে 10, 1010। তাহলে আমরা পেয়ে গেলাম 011, আর এখানে হচ্ছে 10101। তাহলে যদি যোগ করি এখন কি আসে? এখন দেখো তোমার যে অপশনগুলো আছে সেগুলা কিন্তু আলটিমেটলি তোমার হচ্ছে বাইনারিতে নাই, তারা আবার আছে হচ্ছে হেক্সাডেসিমালে। সো তোমাকে কি করতে হবে, যে বাইনারি আসছে সেটাকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে কি করব, হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমি হচ্ছে বাম দিক থেকে চারটা চারটা বিট নিব। তাহলে 1111 এটা আমরা কিসের জানি, এটা কিন্তু হচ্ছে 15 বা হেক্সাডেসিমালে যেটা 15 বা এফ সেটার বাইনারি। তাহলে 1111 কে আমি কি লিখতে পারবো, এফ, আর 1010 আমরা তো দেখলামই এটা হচ্ছে এ এর বাইনারি, তার মানে এটাকে লিখতে পারতেছি হচ্ছে এ এফ। তাহলে এটা হচ্ছে সি। হ্যাঁ, আখি অ্যান্সার দিয়েছে সি, নীলা অ্যান্সার দিয়েছে সি, তার মানে 22-এর অ্যান্সার হচ্ছে সি। পরের কোশ্চেনে যাই, ডিকোডারের ইনপুট লাইন যদি 3টা হয় সর্বোচ্চ আউটপুট কয়টা? এটাও আমি ডিসকাস করছি, সো সবাই হচ্ছে বলো অ্যান্সার। ডিকোডারের ইনপুট লাইন যদি 3টা হয় সেক্ষেত্রে আউটপুট কয়টা? সবাই হচ্ছে 23 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। হুম, 23-এর হচ্ছে ডি। তাহলে দেখো ডিকোডারের ক্ষেত্রে আমরা কি জানি, ইনপুট যদি হয় হচ্ছে আমার এন, তাহলে আউটপুট পাবো হচ্ছে 2n। তার মানে এন বলতে এখানে ইনপুট লাইন হচ্ছে আমার 3টা, তাহলে আউটপুট হচ্ছে 2n বা 2³ ইকুয়াল হচ্ছে 8টা। সো এই টাইপের কোশ্চেন গুলা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আসি হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ইনপুট আর আউটপুট যথাক্রমে, ফুল অ্যাডারের ইনপুট কয়টা থাকে আর আউটপুট কয়টা থাকে? ফুল অ্যাডারের ক্ষেত্রে আমার হচ্ছে ইনপুট থাকে হচ্ছে 3টা, ওই যে আমরা পড়ছিলাম মোটামুটি এ বি সি ইন। আচ্ছা, আর আউটপুট পাই হচ্ছে কয়টা বলো? 2টা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তাহলে ইনপুট দিচ্ছি হচ্ছে আমি এখানে 3টা আর আউটপুট পাচ্ছি হচ্ছে 2টা। খুব কঠিন কোশ্চেন না, একদমই মুখস্থ টাইপেরই কোশ্চেন। তারপর আসি হচ্ছে এক্স ইকুয়াল 1 পেতে এ ও বি এর মান কত হতে হবে? আচ্ছা, এখানে মেবি হচ্ছে একটা এক্স নর গেট ছিল। তাহলে এক্স নর গেট যদি তোমাকে দেওয়া থাকে, তোমার বলা হয় যে ইন আউটপুট যদি তুমি 1 পেতে চাও সেক্ষেত্রে এ আর বি এর মান কত হবে? বলো সবাই দেখি। এক্স নর গেটের ক্ষেত্রে যদি তুমি আউটপুট 1 পেতে চাও তাহলে এ আর বি এর মান কত হবে? পঁচিশের ডি অ্যান্সার দিয়েছে তাসকিন তাবাসসুম। হ্যাঁ, 25-এর ডি। দেখো এক্সোর এক্স নর বললে তুমি ফার্স্টে এক্সোর নিয়ে চিন্তা ভাবনা করবা, এক্সোরের উল্টাটাই তো হচ্ছে এক্স নর। তাহলে এটা যদি এক্সোর করি 0 1 কি পাবো? আমরা কি জানি, ভিন্ন যদি ইনপুট হয় সেক্ষেত্রে এক্সোর করলে আমি পাবো হচ্ছে 1, এটাকে যদি আবার এক্স নর করি তাহলে হচ্ছে 0। তারপরে আসি ভিন্ন আউটপুট হলে এক্সোরে পাবো হচ্ছে 1, যেটাকে আমি যদি আবার আউটপুট ইয়ে করি তাহলে কত আসতেছে? 0। এরপরে আসি হচ্ছে 1 এর জন্য আমি, আচ্ছা এখানে তো দুইটাই হয় না, সিডি দুইটাই তো হওয়ার কথা।
তারপরে 1 1 যদি চাই এক্সোর করলে আমার কত আসে, এক্সোর হচ্ছে 0, এক্সনর করলে আসে হচ্ছে 1। a0 b0 এর ক্ষেত্রে এক্সোর করলে পাচ্ছি হচ্ছে 1, সরি এক্সোর করলে হচ্ছে 0, তাহলে এক্সনর করলে পাচ্ছি হচ্ছে 1। তার মানে অ্যান্সার ডি। 25 এর সবাই অ্যান্সার দিয়েছে ডি। তারপরে আসে হচ্ছে বাইনারি 1 1 1 এর পরের সংখ্যা কত। সো এটাও সবাই অ্যান্সার দিয়ে দাও। বাইনারি 1 1 1 এর পরের সংখ্যা কত? 26 নাম্বার। একজন কমেন্ট করেছে ন্যাশনালের জন্য এই ক্লাস করলে হবে নাকি? হ্যাঁ, ন্যাশনালের জন্য ইনশাল্লাহ কমপ্লিট হবে। আচ্ছা, 26 এর হচ্ছে সি। হ্যাঁ, 1 1 1 এর পরের সংখ্যা মানে আমি 1 যোগ করব, তাহলে 1 1 করলে আসতেছে 0, ক্যারি হচ্ছে 1। আবার 1 1 যখন করব 1 এর বেশি, তার মানে 2 থেকে বিয়োগ করব, কত আসতেছে 0, ক্যারি থাকবে 1, 1 1 0, ক্যারি থাকবে কত 1, তাহলে 1 0 0। আচ্ছা, সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। হোপফুলি তোমরা সবাই হচ্ছে অনেক বেনিফিটেড হইছো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখন যারা পাজেলড হয়ে যাচ্ছ বা শেষ সময় কোন টপিক কিভাবে পড়তে হবে বুঝতেছো না, বা হচ্ছে তোমার এক্সাম দেওয়াটা খুব দরকার, যেহেতু পরীক্ষার হলে আসলে যে আমরা হয় কি নর্মালি আমরা স্কুল কলেজে যখন পড়ে আসছি তখন কিন্তু আমরা একটা স্পেসিফিক চ্যাপ্টার বা স্পেসিফিক চ্যাপ্টার না, একটা স্পেসিফিক বই বা পেপার ফাইনাল বলো বা সাবজেক্ট ফাইনাল বলো, যেটাই বলো, একটা স্পেসিফিক বই পড়ে গেছে। কিন্তু তোমার এখানে কিন্তু হচ্ছে 8টা বই মাথায় নিয়ে যাইতে হচ্ছে পরীক্ষার হলে। ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। সো প্রেশার কিন্তু থাকবে হিউজ। সেইটা যদি তুমি হচ্ছে মানায় নিতে চাও তাহলে এখন থেকে কিন্তু তোমার ওই স্ট্যান্ডার্ড এক্সাম গুলা মানে দিতে হবে। সো সেক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের যে কোর্স আরইউ প্লাস জিএসটি ফাইনাল ফার, যেখানে ক্লাস তো থাকছে, সাথে হচ্ছে আরইউ স্ট্যান্ডার্ড এক্সাম থাকতেছে প্রতিদিনই। সো তুমি হচ্ছে আমাদের কোর্সটা এনরোল করতে পারো। যদি বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে আমাদের যে পেজ আছে এডমিশন ওয়ারিয়র্স, সেই পেজে মেসেজ করতে পারো, না হলে হচ্ছে এই নাম্বারটা দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই হচ্ছে একটু কমেন্টে জানাও দেখি। তোমরা আরো আইসিটি ক্লাস চাও নাকি সেটাও একটু সবাই কমেন্টে জানাও। পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ একটু কাইন্ডলি হচ্ছে ভাইয়া কষ্ট করে পেজে নক দিতে হবে, তাহলে হচ্ছে পেইডের যারা আসো তাদেরকে এমনিতেই দেওয়া হবে। আর যদি হচ্ছে এমনিতে যারা ক্লাস করছো তারা যদি চাও তাহলে হচ্ছে পেজে নক করলে তোমাকে দেয়া হবে। আচ্ছা, উর্মি কমেন্ট করেছে ক্লাস সেরা জোস ছিল। তাসনিম কমেন্ট, ওরবা তাসনিম কমেন্ট করছে সেরা। হ্যাঁ আচ্ছা, ওরবা তাসনিম হচ্ছে আরো ক্লাস চায়। আচ্ছা আপু, শেয়ার দিলে পিডিএফ দেওয়া হবে, তুমি কাইন্ডলি হচ্ছে একটু পেজে যদি মেসেজ দাও তাহলেই তোমাকে দিয়ে দেওয়া হবে। রাতুল ও ক্লাস চাচ্ছে। আচ্ছা, তো ক্লাসটা শেষ করে দিতে চাই। আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা হচ্ছে যারা অনেক ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো রেসপন্স করছো। আচ্ছা, ফারহান আফরিন কমেন্ট করেছে অসাধারণ ক্লাস, এপিস মেলিফের আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। উর্বানা উর্মি হচ্ছে সলভ সহ। হ্যাঁ আপু, ইনশাল্লাহ সলভ সহই দেওয়ার ট্রাই করব, যেহেতু বললাম। আসমা জামান লিখেছে বেস্ট ক্লাস আপু। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।